সম্মানিত ভিউয়ার্স, মা আর বাচ্চা মেয়েটির জীবনে কি বিপর্যয় আসছে তা দেখবেন এ পর্বে। বাবু, এখন তুই বিচার করবি, কি করবি সেটা বল। আমি পাশে গিয়ে মাহতাবকে করুণ কণ্ঠে বললাম, মাহতাব তুমিও কি মায়ের কথায় আমাকে অবিশ্বাস করবে? মাহতাব নিশ্চুপ, সব শুনলো। তারপর সোজা আমার কোল থেকে সোনাইকে নিজের কোলে তুলে নিল। ঠোঁটের উপরিভাগ সামান্য কালচে দাগ পড়েছে। মাহতাব সেদিকে তাকিয়ে আমাকে বলল, তুমি কিছু বলবে না অঙ্গজা? মাহতাবের দিকে দৃষ্টি স্থির রেখে বললাম, কিছু বলার নেই সত্যি। মাহতাব বাচ্চা নিয়ে সোফার দিকে চলে যায়। মাহতাব সামনে সোফায় বসলো। মা এগিয়ে এসে দাঁড়ালেন। মাহতাব একবার মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন। আমাকে বলল, প্রতিটি গল্পের দুটো দিক থাকে, দুটো বিপরীত পক্ষের। মা নিজেরটা বলেছে, আমি তোমারটা শুনতে চাই। একদিক শুনে জাজ করবো না আমি। হয়তো মাটিতে ফেলে রাখা সংখ্যাটিকে তুমি 6 দেখেছো, মা 9। এর মানে এই নয় একজন ভুল অপরজন ঠিক, দুজনের দিক ভিন্ন। অঙ্গজা, তুমি কি বলবে না কিছু? আমার ছলছল করা চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি মুছে নিলাম তা। তারপর লম্বা একটা শ্বাস টেনে বললাম, মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে। মাহতাব সামান্য হাসলো। ও, এইটুকুই? আমি মাথা দুদিকে নেড়ে নেতিবাচকতা প্রকাশ করলাম। মাহতাব এবার মায়ের দিকে তাকিয়ে বলল, বয়স 31-এর কোঠায় পা রেখেছে, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে কি করে করি বলতো? মা বললেন, বাবু তোর বউ এখন তোর কান ভাঙাইব। মাহতাব মুচকি হেসে বলল, তুমি এখানে বসো মা, দেখে কিভাবে কান ভাঙায়। ঠিক আছে। মা মাহতাবের পাশে বসলেন। মাহতাব আমাকে বলল, এরপর মা আমার মেয়েকে ছুঁয়ে দেখে না। মেয়েটা আজ খাট থেকে পড়ে গিয়ে কান্না করছিল, মা তাও একবার দেখেনি। মাহতাব মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে থামতে দেখে বলল, এরপর মাকে প্রশ্ন করি, কেন মা এমন করলে? এর উত্তরে মা কি বলল? মা বললেন, ও নাকি আপনাদের রক্ত না। আমি কোথায় কি করে এসে মানে ওকে জন্ম দিয়েছি, মানে ওর বাবা অন্য কেউ। আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, গলা ভিজে আসছিল। মাহতাব মেয়ে নিয়ে উঠে দাঁড়ালো। মায়ের দিকে ঘুরে মাকে বলল, মা এসব সত্যি? মা আমতা আমতা করে বললেন, ভুল নাকি? দেখ এই মাইয়ার থোতমাটা দেখ, তোর মতো কোন দিক দিয়া হইছে? না চেহারার সাইজ, না গায়ের রং। যে কেউ দেখাই বইলা দিব এর বাপ তুই না। মাহতাব চোখ বুজে ফেললো। তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বলল, তার মানে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছো? হ্যাঁ কইছি, যা সত্যি তাই কইছি। এখন তুইও কি আমারে বাড়িতে বাইর করে দিবি বাবু? চম্পা ভাবে আমারে কইছিল এই বউ তোরে তাবিজ টাবিজ কইরা রাখছে। এখন বুঝতে পারছি আমি। মা কাঁদতে লাগলেন। মাহতাব মায়ের দিকে এগিয়ে গেল। মেয়েকে মোড়ানো কাপড় দিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিতে লাগলো। মা ছ্যাত করে উঠে সরে গেলেন। এটা কি করতাছোস? এই বেজন্মারে দিয়ে শুয়াইবি না আমারে, পাপ লাগবো আমার। মাহতাব সরে দাঁড়ালেন। আমার মুখোমুখি হয়ে বললেন, তুমি মাকে সরি বলো। আমি বিস্মিত মুখে বলি, কেন? তাকে অধিকার চেনানোর জন্য। আমি দম নিলাম। চোখের পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম। মা বোধহয় সামান্য হাসলেন। আমার অসম্ভব খারাপ লাগলো বিষয়টা। আর সেই মুহূর্তে মাহতাব বলে উঠল, 8:20 বাজে অঙ্গজা, 9টার মধ্যে তোমার আমার সোনায় জিনিসপত্র সব গুছিয়ে ফেলো, আমরা বেরোবো। আমি বুঝতে না পেরে ওখানেই দাঁড়িয়ে রইলাম। মা অবিশ্বাস্য চোখে তাকালেন মাহতাবের দিকে, জিজ্ঞাসা করলেন, কি কসেডি, কোনে যাবি? মাহতাব মুচকি হাসলেন। মায়ের দিকে তাকিয়ে বললেন, আমি কারো প্রতি অবিচার করব না মা। এখানে থাকলে রোজ রোজ তোমার আর আমার বউয়ের ঝগড়াঝাটি হবে। মনের ভেতর একবার সন্দেহের উৎপত্তি হয়ে গেলে কখনোই আর বিশ্বাস করা যায় না কাউকে। তুমিও আমার বউকে বিশ্বাস করতে পারবে না। আর আমি চাই না এই মেয়েটা নিজের সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে সেই মেয়েটাকে কষ্টে রাখতে। পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্যে পৌঁছাবো আমার বউয়ের জন্য। কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে, আমি ডাল হতে পারবো না সব ক্ষেত্রে। মাতৃ আজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলবো। তাই তোমাদের আলাদা থাকাই ভালো। তোমার জন্য তোমার পরিবার আছে, আমি আছি। আমার বউ আর মেয়ের জন্য কেবল আমি আছি। আপাতত চাইছি সবাই ভালো থাকুক। মাহতাবের এত সব কথার মাঝে আমি আটকে রইলাম। তার বারবার বলা আমার বউটি কথাটিতে মা চিল্লিয়ে উঠলেন, আব্বা যাস না, আমি কাল তোরে হুজুরের কাছে নিয়ে যাবো। চম্পা ভাবি কাইলো আমারে কইছিল বউ তোরে তাবিজ করছে। আমি বিশ্বাস করি নাই তখন, কিন্তু এখন বুঝতাছি আল্লাহ আমার কি সর্বনাশ হইল। আব্বা কাইল না, অক্ষুনি চল, তোরে হুজুরের কাছে নিয়ে যাবো। মাহতাব বলল, মা আমার স্ত্রীর চরিত্র ও সন্তানের জন্মে প্রশ্ন তুলে তুমি আমায় বুঝিয়েছ আমি স্বামী বা বাবা হিসাবে কতটা ব্যর্থ। সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসাবে তোমার আঁচলে বাধা পড়ি বলতো? মা অশ্রুসিক্ত নয়নে মাহতাবের দিকে তাকিয়ে রইলেন। তারপর কি যেন একটা ভেবে তেরে আসতে নিলেন আমার দিকে। বিড়বিড় করে বলছেন, হারামজাদি, আমার এত শখের সংসার নষ্ট করতে আইছিস তুই? আগে থেকেই ভাবিরা কইছিল বউ কখনো মাইয়া হয় না, আগে থেকেই টাইটে রাখতে হয়, নইলে মাথায় চইরা নাচন শুরু করে, তারপর একসময় সংসার ভাঙে। আমার পোলাডা একটা ছাড়া দুইটা কথা কইতো না আমার উপরে, সে আমার উপরে কথা শোনায় তোর লাগি। তোরে আমি। মা এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরতে এলেন। ওপাশ থেকে মাহতাব এসে মাঝে দাঁড়িয়ে পড়ল। মা হিসিস করতে করতে বললেন, বাবু পচ্ছার সামনের তোন সর। মাহতাব কঠিন গলায় আমাকে আদেশ করলো, 5 মিনিট, যা প্রয়োজন গোছাও। মা বললেন, কোথাও যাইবি না তুই, এই মাইয়ারে যাইতে ক, ওরে আমার বাড়িতে বাইর হইতে ক। মাহতাবের গলা আরো গম্ভীর হলো। অঙ্গজা, তোমায় যেতে বলছি না রুমে। আমি চলে এলাম। রুমের ভেতরে থেকেও মা ছেলের কথা শুনতে পেলাম। মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন, মাহতাব তা শুনছেন। যখনই মা আমাকে আমার পরিবার তুলে গাল দিয়ে যাচ্ছে, তখনই মাহতাব বলে উঠছে, মা যা বলছো একটু ভেবে চিনতে বলো। পরের বারে মেয়েকে কিছু বলার আগে একবার ভেবে দেখো, তোমার ঘরেও একটা মেয়ে আছে, তোমার ঘরের মেয়েকেও একদিন পরের ঘরে যেতে হবে। আমি কাপড় গুছিয়ে বের হলাম। মাহতাবও দরজার কাছে
কাছে আসে। তখনই পাশের বাড়ি থেকে এলো রাহা। ও বাড়ির মেয়ে প্রিয়া আরো একই ক্লাসে পড়ে। গ্রুপ স্টাডির জন্য বোধহয় গিয়েছিল। ফিরে এসে আমাদের এভাবে বেরিয়ে যেতে দেখে ও বিস্ময় নিয়ে বলল, কই যাচ্ছ তোমরা? মাহাতাব ওর মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের খেয়াল রাখিস কেমন? আমার হাতের লাগেজ দেখে বোধ হয় কিছু ধরতে পারলো রাহা। কেঁদে ফেলে বলল, যেও না। মাহাতাব বলল, তোর ভাবি আর ভাতিজি থাকার উপযুক্ত স্থান এটা না রাহা। তুই চাস না ওরা সুখে থাকুক? রাহা আমাদের আর আটকালো না, মাও আটকালেন না। মাহাতাব আমার কোল থেকে ঘুমিয়ে যাওয়া মেয়েটিকে কোলে তুলে নিল। ওকে বুকে জড়িয়ে অন্য হাতে লাগেজটা নিয়ে বলল, এসো। ও বেরিয়ে গেল আর আমি সদরের চৌকাঠে আটকে গেলাম। আমার জন্য এই বাড়ি ছাড়া এতটাও সোজা না। বাড়ির বউ সারাদিন যেখানেই থাকুক, দিন শেষে তাকে ঘরে ফিরতে হয়, ঘরে বাধা পড়তে হয়। আমার 3.5 বছরের একটু একটু করে সাজানো সংসার আমি কিভাবে ছাড়ি? একবার পিছে ঘুরে সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকা শাশুড়ি মা ও কান্না করতে থাকা ননদকে দেখলাম। একটু পর বাবা ফিরলেন। এসে বললেন, আম্মু 1 কাপ চা দিয়ে যাও তো দেখি। আমার আর চা নিয়ে যাওয়া হবে না। আমার আর চায়ের বাহানায় বাবার সাথে ঘন্টাখানেকের আলাপন হবে না। এই বাড়িতে সবচেয়ে বেশি কথা তো বাবার সাথেই বলি। মানুষটাকে বলে যাওয়া উচিত নয় কি? মাহাতাব তাড়া দিল, অঙ্গজা এসো, দেরি হয়ে যাচ্ছে। আমি চৌকাট পেরোলাম। এই রাত্রে 9টা বাজে। আমাকে আর আমার 2.5 মাসের বাচ্চা সন্তানকে নিয়ে মাহাতাব যাবেই বা কোথায়? ব্যথিত চোখে যখন ওর দিকে তাকালাম, চোখের প্রগাঢ় পলক ফেলে মাহাতাব আমায় আশ্বাস দিল, আমি আছি তো। পুরো পৃথিবী তোমার বিপরীতে থাকলেও আমাকে তুমি পাশে পাবে। আমি মুগ্ধ হয়ে চেয়ে আছি। আর এখানেই একজন মা আর বাচ্চা মেয়েটির বিপর্যয়ের 2য় পর্ব শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, তারা এখন এই পরিস্থিতিতে কই যাবে? নাকি মা আবার ফোন করে ডাকবে? তাদের শেষটা জানতে কমেন্ট করুন পরের পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ তানজিল ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। ধন্যবাদ।